আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মা, গণতন্ত্রের মা, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার অবিসংবাদিত নেত্রী, বারবার যাকে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, বাংলাদেশের মানুষের অবিসংবাদিত অধিকার আদায়ের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, চিকিৎসার দাবিতে আজকের এই মেহেরপুরের মাটিতে আপনাদের এই আয়োজিত সমাবেশে উপস্থিত হতে পারার জন্য আমি সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার বক্তব্য কোথা থেকে শুরু করব? আজকে যখন বেগম খালেদা জিয়ার মুক্তির কথা শুনে সরকারের দালালরা যখন আইন দেখায়, বেগম খালেদা জিয়ার আজকে অসুস্থতাকে নিয়ে যখন রাজনীতির কথা বলে, তখন আজকে সত্যিকার অর্থে কোথা থেকে রাজনীতি শুরু, কথা বক্তব্য শুরু করবো? আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতির জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন আল কোরআন, আর রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র তৈরি করেছে সংবিধান। সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলছে না। আজকের সভার সহকর্মী সভাপতি, মেহেরপুর মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য জনাব মাসুদ আহমেদ রুহুল, উপস্থিত আজকের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের আইনের আশ্রয় নামের যিনি আমাদেরকে সহায়তা দিয়ে থাকেন, অধিদশা আইনজীবী, সুপ্রিম কোর্ট বারের সম্মানিত নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন ভাই, এখানে আমার মধ্যে উপস্থিত আছেন কুষ্টিয়া থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেহেদী আবেদ রুমি ভাই, আমার অধ্যক্ষ সৌরভ ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরুণ উদীয়মান নেতা, এ অঞ্চলের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের বর্তমান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত শ্রেয়স্পদ অমিত জয়ন্ত সহ আশেপাশের জেলা থেকে আগত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে বেগম খালেদা জিয়ার মুক্তিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আমি আইনমন্ত্রীকে বলবো, আপনি একজন সিনিয়র লয়ার, বেগম খালেদা জিয়ার মুক্তিকে নিয়ে আইনের অপব্যাখ্যা দিবেন না। যেখানে বাংলাদেশে জঘন্যতম হত্যাকাণ্ডের আসামিদেরকে, যেখানে বাংলাদেশে জঘন্যতম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে আপনার সরকার মাফ করে দিয়েছে, আজকে সাজা মওকুফ করে দিয়েছে, সেখানে বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্র মুক্তি আন্দোলনের নেত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, তাকে মুক্তির জন্য, তাকে চিকিৎসার জন্য আজকে এত জায়গায় আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে। লজ্জা লাগে, দুঃখ হয়, কষ্ট হয়। আওয়ামী লীগের আজকে যে অসভ্যতা, আওয়ামী লীগ হয় ক্ষমতা থেকে যাবে না, আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে বিদায় হবে, বাংলাদেশের মাটিতে তাদের স্থান হবে না। আমি এই জেলার পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই, জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি, অন্তত পক্ষে সভাটি করার একটি ছোট জায়গা হলো অনুমতি দিয়েছেন। আমি যখন 8 ঘন্টা আগে মাঠে প্রবেশ করি, বাইরের সমস্ত রাস্তায় লোকে লোকারণ্য হয়ে গেছে, রাস্তায় দাঁড়ানোর লোক নাই। বন্ধুরা আমার, এটি আজকে আমার তৃতীয় সমাবেশ। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখেছেন, গতকালকে ফেনীতে সমাবেশ ছিল, সেখানে 144 ধারা জারি করেছিল। ফেনীর জনগণ 144 ধারা মানে নাই। 3 দিন ধরে নওগাঁ 144 ধারা জারি রেখেছে, সেখানকার ডিসি বিএনপিকে সমাবেশ করতে দেয় নাই। দিনাজপুরে সমাবেশ করতে গিয়েছিল, সেখানে মাঠ দেয় নাই, পার্টি অফিসের সামনেই সমাবেশ করতে হয়েছে।
গাইবান্ধায় সমাবেশ করেছি, আমি নিজে গিয়েছিলাম রাস্তার উপর পার্টি অফিসের সামনে। জেলা প্রশাসকদেরকে বলতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আজকে সরকার আছে, কালকে সরকার বিদায় হবে, কিন্তু আওয়ামী লীগের সভাপতি আর পুলিশ সুপার আওয়ামী লীগের সেক্রেটারির মতো দায়িত্ব পালন করবেন না। সরকারের কিন্তু বিদায় ঘন্টা বাজা শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করছেন না, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল রাজীব মার্কিন নিষেধাজ্ঞার আওতায় তিনি এখন দুবাইয়ে পলাতক অবস্থায় বসবাস করছেন। কে ঠিক না বেরিয়ে বলছি ম্যাডাম? বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ, র্যাবের প্রধান, যারা ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছেন, কি কারণে? বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের অপরাধে, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অপরাধে। এই সভা থেকে আমি দাবি জানাবো, অবিলম্বে তাদেরকে ওই পদ থেকে অপসারণ করতে হবে, কারণ তারা মানবাধিকারের লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে আন্তর্জাতিকভাবে। ঠিক না বেরিয়ে বলছি ভাই? আর যে সমস্ত পুলিশ হবিগঞ্জে কয়েকদিন আগে দেখলাম, সেখানে আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে গুলি বর্ষণ করেছে, এই সমস্ত ডিসিএসপিদেরকে প্রত্যাহার করবেন, না হলে জনগণ আজকে রাস্তায় যেভাবে নামা শুরু হয়েছে, দিয়ে তার বিরুদ্ধেও কিন্তু আওয়ামী লীগকে রক্ষা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ঠিক না বেরিয়ে করছি ভাই? লক্ষ্য করেন নাই কয়দিন আগে যে মুরাদ চাকলু আছে না, কি তার অধ্যক্ষ দেখেছেন না? উনি বলেন যে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, সংবিধানের অংশ। ঠিক না বেরিয়ে বলছি? উনার সংবিধানের এই লঙ্ঘন, যে দায়িত্বে ছিলেন সাংবিধানিক দায়িত্বে, তথ্য উপমন্ত্রী, উনি সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় সংবিধান লঙ্ঘন করতে, তার বিচার হওয়া উচিত। ঠিক না বেরিয়ে বলছি? উনি যে অসভ্য এবং অশ্লীল কথা বলেছেন, ভিডিও ভাইরাল করেছেন না? শুনেছেন না শুনেননি? জাইমা রহমান আমাদের কন্যা, জাইমা রহমান আমাদের মায়ের মতন। ঠিক না বেরিয়ে বলছি? তাকে নিয়ে যে অসভ্য অশ্লীল কথা বলেছে, এটা ক্ষমার যোগ্য? তাকে যেখানে পাবেন মাথায় জুতা মারবেন, জুতো মারবেন। তাকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিয়ে তার বিচার হয় নাই। আওয়ামী লীগ থেকে শুধু বহিষ্কার করে বিচার নয়, আইনের আওতায় আনতে হবে সমস্ত কুলাঙ্গারদেরকে। ঠিক না বেরিয়ে বলছি? ভাইরা আমার, আরো নাটক আছে। সংবিধান যারা জানেন, আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের সংবিধানে মহামান্য রাষ্ট্রপতির দুটো ক্ষমতা, একটা হচ্ছে উনি প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন, সংবিধানে যারা মেজরিটি থাকবে তার প্রধান নেতাকে, আর প্রধান বিচারপতি নিয়োগ দিবেন। এছাড়া মহামান্য রাষ্ট্রপতির আর কোন কাজ নাই। যা কিছু করিবেন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করিয়া করতে হবে। এটি হলো একেবারে সংবিধানের কথা। উনি সংলাপ করছেন কারাকে নিয়ে? জাতীয় পার্টি। বাইরা গৃহপালিত দল না? জাসদিনু হাসানুল্লাহ কেন, এটা গৃহপালিত দল না? এগুলাকে নিয়ে সংলাপ করে কি সংকটের সমাধান হবে? সংকটের সমাধান করতে চাইলে বেগম খালেদা জিয়ার সাথে সংলাপে বসতে হবে। সংলাপের সমাধান চাইলে তারেক রহমানের সাথে সমাধানে বসতে হবে, আলোচনায়। আজকে তারেক রহমানকে 21শে আগস্ট হত্যাকাণ্ডের আসামি সাজাতে চান। শেখ মুজিবকেও কিন্তু 69-এর সময় আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছিল না ভাই আমার? কিন্তু যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংকট শুরু হয়েছিল, শেখ মুজিবকে মুক্তি দিয়ে কিন্তু পাকিস্তানে গিয়ে আলোচনা রাজনৈতিক সংকটের নিরসন করা হয়েছে। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই রাজনৈতিক সংকট থেকে জাতিকে মুক্ত করতে হলে তারেক রহমানের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তাকে দেশে নিয়েছে, তার সাথে আলোচনায় বসতে হবে। ঠিক না বেঠিক বলছি? আর ওই আগারোকে দিয়ে এইসব সংলাপ করে কোনো ফল হবে না। ঠিক না বেঠিক বলছি? আজকে বাংলাদেশের এই সংকটময় সময়ে আমি মেহেরপুরবাসীর মানুষকে সত্যিকার অর্থে ধন্যবাদ জানাচ্ছি। এত বাধা বিঘ্নের পরেও চারিদিকে দেখছেন যে চারিদিক থেকে যেভাবে বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন জেলায় সমাবেশে আসতে গিয়ে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে,
এরপরেও যে আপনারা আজকে সমস্ত বাধা অতিক্রম করে এখানে একজন আমাদের ভাই এসে বললো যে আমাকে ওই বহু দূরে আটকে দিয়েছে, সেখান থেকে আমরা কষ্ট করে এখানে আসলাম। বন্ধুরা আমার, এই অবস্থা থেকে আমরা জাতিকে মুক্ত করার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হব কিনা বলেন? ৭১ যুদ্ধ হয়েছে, ৭০ নির্বাচনে পাকিস্তানিরা মেনে নাই, যার জন্য ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল। দেশ বাঁচানোর জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে দেশে আনার জন্য যুদ্ধ আরেকটি হবে ইনশাআল্লাহ। মানুষের ভোটের অধিকার নিয়ে শেখ হাসিনা যে ছেলেমিনি খেলছে, এদিকে ফিরিয়ে আনার জন্য আরেকটি যুদ্ধ আমরা করবো ইনশাআল্লাহ। যে কারণে আমি আবারও বলছি, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, অনেক হালুয়া রুটি খেয়েছেন, অনেক আপনার গোলামি করছেন, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের মতো দায়িত্ব পালন করছেন, বন্ধ করুন। বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত বিপ্লবী সংগ্রামী। এদেশের মানুষ যেমন ৯০-এর স্বৈরাচার উৎখাত করে গণতন্ত্র আমরা ফিরিয়ে এনেছিলাম, ঠিক একই কায়দায় এই ভোট চোর সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করে জনগণের সরকার আমরা কায়েম করব। আজকে দেশ দুর্বৃত্তায়নের দ্বারা নিয়ন্ত্রিত, কি ঠিক না বেঠিক বলছি? দুর্বৃত্তরা এখন রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, ঠিক না বেঠিক? এই দুর্বৃত্তরা আজকে রাষ্ট্রযন্ত্র সহায়তা দিচ্ছে, তাদের আশ্রয় প্রশ্রয় তারা আজকে হৃষ্টপুষ্ট হয়েছে। সুতরাং আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু প্রধান অতিথি আমাদের মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা জনাব মেহেদী আহমেদ রবি ভাই রয়েছেন, আমি সর্বশেষে আপনাদের বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা চিঠি আপনাদেরকে পড়ে আমি শুনিয়ে বক্তব্য শেষ করি। এই চিঠিটা আমি অমিতকে দিয়ে যাব, ফটোকপি করে বা ফেসবুকে ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশে। এটি প্রশাসনের জন্য জানা দরকার রয়েছে। 1988 সালে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যে বক্তব্য দিয়েছিলেন চট্টগ্রামে, সেই চিঠিটি পড়েই আমার বক্তব্য আমি শেষ করছি। প্রশাসনের উদ্দেশ্যে এই কারণেই বলতে চাই, অনেক গুম, অনেক খুন, অনেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আপনারা ঘটিয়ে চলেছেন। বিএনপিকে রাস্তায় মিটিং করতে দেন না, সভা সমাবেশ করতে দেন না। গত 12 বছর যাবত একটি রুদ্ধদ্বার অবস্থা তৈরি করেছেন জাতির। এই অবস্থার জন্য প্রধানমন্ত্রীর চিঠিটি উপযুক্ত। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা চাই দেশের সাংবিধানিক প্রক্রিয়া চালু থাকুক, জনগণের প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করুক, কিন্তু সেনা ছাউনিতে বসে বন্দুকের নাম চেপে পুলিশ, মিডিয়া, সেনাবাহিনীকে ব্যবহার করে জনগণের ভোট কেড়ে নেবে, আমরা তা মেনে নেব না, আমরা তা হতে দেব না। পুলিশ, মিডিয়া, সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণের বিরুদ্ধে বন্দুক তুলে ধরবেন না। বাংলার জনগণ তাহলে আপনাদের রেহাই দেবে না। সঙ্গে সঙ্গে বলতে চাই, পাকিস্তানি সেনাবাহিনী তাদের পরিবার পরিজনকে পাকিস্তানে রেখে এসেছিল, কিন্তু আজকের পুলিশ, মিডিয়া, সেনাবাহিনী আত্মীয় স্বজনরা বাংলার গ্রামে গঞ্জে বাস করে। এদের আত্মীয় স্বজনদের ঠিকানা খুঁজে বের করুন, সতর্ক করে দিন, হুলিয়া করে দিন। আর যদি দেশের মানুষের বুকের উপর গুলি চালানো হয়, আর যদি দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, আপনাদের প্রতি আমার আহ্বান, প্রতিশোধ নেবেন। অনেক রক্ত দিয়েছি, আর রক্ত দিতে চাই না, লাশের পরিবর্তে লাশ চাই। বাংলার মানুষ বারবার মার খাবে, বারবার বুকে রক্ত দিবে, তা হতে পারে না। আবেদন থাকলো, এটি কিন্তু শেখ হাসিনার চিঠি। আমরা কি খালি পুলিশের লাঠি আর গুলি খেতেই থাকবো? তারা কি আমাদের দেশের সন্তান নয়? পুলিশ প্রশাসনের সাথে কিন্তু আমাদের যুদ্ধ নয়। আমি এমপি হারুন পরিষ্কার বলছি, আমরা দেশের সন্তান, আপনারা দেশের সন্তান। এই স্বাধীন দেশের সংবিধানকে লঙ্ঘন করে যারা আজকে ক্ষমতা ধরে রাখতে চায়, তাদেরকে আমরা সংবিধান প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎখাত করতে চাই। ভোট সুস্থ, শান্তিপূর্ণ হোক, মানুষ তাদের ভোট দিতে পারুক, এইটি হোক, তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। আর বক্তব্য না বাড়িয়ে সর্বশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি চায় না, মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তাকে বিদেশে চিকিৎসা, রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে অবিলম্বে এই সমস্ত তামাশা সংলাপ নাটক বন্ধ করে বিএনপির সাথে আলোচনায় বসে অবিলম্বে নির্বাচনের কি পরিবেশ তৈরি করা যায় তার ব্যাপারে আলোচনা শুরু করুন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বন্ধুরা আমার, এই সরকারের উপর শুধু আমেরিকার নিষেধাজ্ঞা নয়, এই সরকারের লোকদেরই বিবেকের নিষেধাজ্ঞা দরকার। এবারে বক্তব্য রাখছেন আজকে আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বেগম বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব মেহেদী আহমেদ রুমি। জনাব মেহেদী আহমেদ রুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহাস্পদ, আমাদের পিতৃতুল্য আহমদ চাচার ছেলে জনাব জনাব মাসুদ অরুণ, আমার বাপের নামও মাসুদ, ভুলি না। এখানে আজকে সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ এবং আইনজীবী জনাব জয়নাল আবেদিন ভাই। এখানে উপস্থিত আমাদের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক, কেন্দ্রের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জনাব অধ্যক্ষ সোহরাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা। এখানে উপস্থিত আমাদের দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আনিন্দ ইসলাম অমিত, আমার আরেকজন নেতা তরিকুল ভাই, ভাই বলে আমরা, কিন্তু উনিও আমাদের আমার বাপের সাথে রাজনীতি করতেন, তার ছেলে অমিত অত্যন্ত স্নেহাস্পদ। আরেকজন আমাদের জয়ন্ত কুমার কুন্ডু। তারপরে আমাদের আজকের এই সভার বিশেষ অতিথি ও আমাদের স্নেহাস্পদ বর্তমান এমপি, বিশিষ্ট বক্তা, যে বক্তৃতা করে গেছে এরপরে আর বক্তৃতাই চলে না, তবু আমি বলি জনাব হারুনুর রশিদ এমপি, রাজশাহীর কৃতি সন্তান, নবাবগঞ্জের। এখানে উপস্থিত মেহেরপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা এবং কুষ্টিয়া জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আগে তো আমরা একই জেলা ছিলাম, তাই না? কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর একই জেলা ছিলাম। ও আমাদের আরেকজন নেতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কুষ্টিয়ার জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বারবার নির্বাচিত এমপি আমাদের দৌলতপুরের। পচা মোল্লা চাচা ছিল, বাবাও মন্ত্রী ছিলেন, আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট ছিলেন। অন্যান্য সবাই, সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা, সবাইকে আমি কুষ্টিয়া জেলার জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের মোবারকবাদ জানাচ্ছি। আমরা জয়নাল ভাইয়ের বক্তব্য শুনবো, দু একটা কথা বলে শেষ করবো। সেটি হলো, প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দু একটি কথা বলতে চাই। সেটা হলো যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের দ্রব্যমূল্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আপনি সেদিকে নজর না দিয়ে খালি নজর দিচ্ছেন শহীদ জিয়া খুন করেছে, বেগম জিয়া চুরি করেছে। বেগম জিয়ার চুরির কথা বলেন, যে 2 কোটি টাকার কথা বলেন, সেটা এখন 8 কোটি টাকা হয়েছে। আর শহীদ জিয়া কোনো খুন করে নাই, খুন করেছেন আপনারা 30,000 রাজনৈতিক নেতা কর্মীকে এই বাংলাদেশে আপনারা। আমাদের কাছে রেকর্ড আছে, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। এই মেহেরপুরের সাথে আমাদের অনেক সম্পর্ক, আমরা গেরিলা ছিলাম, আমি সৌরভ, আমরা সবাই, আরো অনেকে আছেন। আমি এইটুকু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেন আপনার বাড়িতে নাকি সবাই মুক্তিযোদ্ধা, ওনার পরিবারে। আমি খালি শুধু একটা কথা জোর দিয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমি পার্লামেন্টেও বলেছিলাম, যখন পার্লামেন্টে ছিলাম,
যে স্বাধীনতার 9 মাস আপনি কোথায় ছিলেন? দয়া করে এটি যদি একটা সত্য কথা বলেন, স্টেটমেন্ট দেন, আমরা খুব খুশি হব। আপনি যে এত অসত্য কথা বলেন, এটা আমি বলে আপনাকে লজ্জা দিতে চাই না, তবে এই ব্যাপারে আপনি সত্যি কথা বলবেন যে স্বাধীনতা যুদ্ধের সময় আপনার বাড়ির 32 নম্বরের অপোজিটে ওই বাড়িতে ছিলেন। 9 মাস কারা শাসন করেছে? পাকিস্তান সরকার শাসন করেছে। আপনি তাহলে কোথায় ছিলেন? আপনার ছেলে জন্মগ্রহণ করেছে ঢাকা মেডিকেলে, তাকে কিরা নিয়ে গেল হসপিটালে। আজকে এই জনসভা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং সুচিকিৎসা বিদেশে দেওয়ার জন্য। আপনি পারবেন না, ভালো কথা, আইনমন্ত্রীর জানি মিথ্যা কথা বলেন, প্রত্যেক দিন মিথ্যা কথা বলেন। আপনি বেশি আইন শিখে ফেলেছেন এই জন্য। এখানে বড় বড় আইনজীবী আছেন, আমার বাবা আইনজীবী ছিলেন, আমার দাদা আইনজীবী ছিলেন, আমরাও আইনের টুকিটাকি লেখাপড়া করেছি, আমরাও জানি আপনি কোথাকার আইনজীবী। জবাব বাংলাদেশের মানুষ আপনাকে দেবে এবং যে কোনো মূল্যে। আমি এই কথা বলতে চাই, কুষ্টিয়ার একটা ছোট্ট মানুষ হিসাবে এই কথাটি বলতে চাই, যতদিন আমরা বেঁচে থাকব এই সরকারের পতনের লক্ষ্যে, এই সরকারের উৎখাতের লক্ষ্যে আমরা রাজপথে সবাইকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে দেব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশের দলমত নির্বিশেষে, যে হারুন অনেকের কথা বলেছে, বলে সময় নষ্ট করতে চাই না, সেটি হলো দলমত নির্বিশেষে সবাই, বিভিন্ন পেশার মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায় এবং তার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা চায়। এই ঘটনা আমরা ইনশাল্লাহ করব। তারেক রহমানের মুক্তি চাই। সব শেষে এইটুকু বলতে চাই, আমাদের জীবন যদি চলেও যায়, এই সরকারকে উৎখাত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করে আমরা ইনশাআল্লাহ আমরা যেতে চাই। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, সহকর্মীদের পক্ষ থেকে, এই জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই বৃহত্তর গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির জনাব জয়নুল আবেদিন। জনাব জয়নুল আবেদিন। সময় নাই, একটু বক্তব্য শুনেন। প্রধান বক্তা যে বক্তব্য দিয়েছেন আপনারা খুব ভালোভাবে শুনেছেন, আমি দেখেছি। এবারে আমার আইনজীবী হিসাবে দু একটি কথা আপনারা শোনেন। মেহেরপুরের আজকে এই জনসমাবেশে সম্মানিত সভাপতি, সাবেক এমপি জনাব মাসুদ অরুণ, আজকে এই সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব মেহেদী হাসান রুমি, উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে যিনি একটু আগে এখানে বক্তব্য রেখে গিয়েছেন এবং আপনাদেরকে তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত করেছেন বর্তমান এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ হারুন আর রশিদ হারুন।
উপস্থিত আপনাদের এই বিভাগে কৃতি সন্তান, যার বাবা ছিলেন সারা বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক, যার বাবা ছিলেন গণমানুষের নেতা জনাব তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র অনিন্দ ইসলাম অনিক, এই বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব জয়ন্ত কুমার সহ মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মেহেরপুর জেলার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় নেতা অনিন্দ ইসলাম বলেছেন যে আজকে এই 30শে ডিসেম্বরের সবাই হবে এই সরকারের পতনের দিন। আমি আর কিছু বলতে চাই না। আপনাদের এই সবার উপস্থিতি দেখে আমি কি বক্তব্য রাখবো এটা আমি ভেবে পাচ্ছি না, কিন্তু আমাকে দু একটি কথা বলতেই হবে। আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের ভোটে 3 বার সভাপতি নির্বাচিত হয়েছে। আমি বাংলাদেশের গণমানুষের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করেছি। আমি আইনের কথা বলতে চাই। আপনারা বাংলাদেশের বিনা ভোটে দিনের ভোট রাতে নিয়ে ডাকাতি করে যে সমস্ত সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন এবং সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, তাদের অহরহ মিথ্যা কথা শুনে জুড়ে আপনাদের কান ভারী হয়ে গিয়েছে। তাই আজকে বলতে চাই, বাংলাদেশের গণমানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে পুরে রেখেছে। তাকে আজকে কারাগারে পুরে রেখেছেন মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে। আপনারা জানেন যে 1/11 সময় বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15টি মামলা দিয়েছিলেন, আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র 4টি মামলা দিয়েছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে আদালতকে ব্যবহার করে সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়ে তিনি আজকে সাধু সেজেছেন। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলা থেকে 36টি মামলা বানিয়েছেন, আর বলছেন তিনি এতিমের টাকা চুরি করেছেন। আমি আজকে শপথ করে বলতে চাই, আমি দৃঢ়ভাবে বলতে চাই, বেগম খালেদা জিয়া এতিমের একটি টাকা আত্মসাৎ করেন না।
তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য আজকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পুরে রেখেছেন। শুধু তাই নয়, আমাদের নেত্রী হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন, এক এক করে 16 পয়জনিং করে আজকে তাকে মৃত্যু সজ্জায় নিয়েছেন। আর বাংলাদেশের মানুষ তার জন্য আজকে, তার মুক্তির জন্য আজকে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আপনার কাছে দাবি জানাচ্ছে। একটু আগে হারুন বলেছে এবং আরো অনেক বক্তা বলেছেন, এই দাবি শুধু বেগম খালেদা জিয়ার মুক্তি নয়, আমাদের এই দাবি হচ্ছে হয় খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাবেন, অন্যথায় আজকে সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, আপনার পায়ের নিচে মাটি নাই, আপনাকে বিদায় নিতে হবে, ক্ষমতার থেকে বিদায় নিতে হবে। বাংলাদেশে জোয়ার উঠেছে, এই মেহেরপুরেও আমি দেখলাম জোয়ার উঠেছে, এই জোয়ারে আপনি ভেসে যাবেন। তাই এখনো সময় আছে, এখনো সময় আছে। বেগম খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিয়ে আপনি সরকারের খরচে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করুন। আপনারা একজন আইনমন্ত্রীর বক্তব্য শুনছেন এবং যার লেখাপড়ার পরিধি কতটা, এইটা আপনারা তার বক্তব্য থেকেই জানতে পারবেন, বুঝতে পারবেন। তিনি সংবিধানে শপথ নিয়েছেন, মিথ্যা বলবেন না, অসত্য কাজ করবেন না এবং রাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কিছু করবেন না। কিন্তু তিনি বারবার শপথ ভঙ্গ করেছেন, সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলেছেন। গতকালকে শুনলাম তিনি বলছেন যে 401 ধারায় যা কিছু আছে তিনি পরীক্ষা করে দেখেছেন এবং 401 ধারায় নাকি বেগম খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে তারপরে আবার চিকিৎসার জন্য আবেদন করতে হবে। আমি আজকে এই মেহেরপুরের জনসভা থেকে, জনসমাবেশ থেকে মাননীয় আইনমন্ত্রী আপনাকে চ্যালেঞ্জ করছে, 401 ধারায় সরকারের ক্ষমতাতে আছে, তাকে তার সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠাবার এবং সুচিকিৎসার ব্যবস্থা করা। এবং এই আইনের মধ্যে কোথাও নাই যে তাকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। আপনি যদি দেখাতে পারেন, আমি আজকে আবার চ্যালেঞ্জ করে বলছি, তাহলে পরে আমি জীবনে যাদের ভোটে আমি বারবার সর্বোচ্চ আদালতের সভাপতি হয়েছি, তাদের কাছে আমি ক্ষমা চাইব এবং আমি আমার পেশার থেকে বিদায় নেব। তাই আসুন, এই সাহস থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করুন, অন্যথায় এই মিথ্যা কথার জন্য
আইনমন্ত্রী হিসাবে মিথ্যা কথা বলার জন্য আপনার পুরো সরকারের মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হবে। পালিয়ে যেতে পারবেন না, তার কারণ সব রাস্তা বন্ধ হয়ে গেছে। পালিয়ে আমেরিকায় যাবে। আমেরিকার সরকার বলেছে যারা এই দেশে গুম হত্যা করেছে, যারা এই দেশের আইনের শাসনকে ভুলণ্ঠিত করেছেন, যারা বিচার বিভাগকে ধ্বংস করেছেন এবং একের পর এক গুলি করে বিনা বিচারে জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করতে চেয়েছেন, তারা আর আমেরিকায় যেতে পারবেন না। সব বন্ধ হয়ে গেছে। আমার ভাই হারুন বলেছেন যে পুলিশ বাহিনী, র্যাব বাহিনীর যত বড় বড় কর্মকর্তা আছে, এমনকি সেনাবাহিনীর যে প্রধান, তারও ভিসা বাতিল করে দিয়েছে। বাংলাদেশের টাকা লুট করে আমেরিকায় বাড়ি বানিয়েছেন। ভেবেছেন যে দেশের মানুষ ভোট দিয়ে জাতীয়তাবাদীদেরকে আবার বিজয় লাভ করলে আপনারা পালিয়ে যাবেন। আমেরিকান সরকার বলেছে বাংলাদেশের জনগণের টাকায় যে বাড়ি আপনারা বানিয়েছেন, এগুলো সব বাজেয়াপ্ত করে দেওয়া হবে। আগে সেখানেও যেতে পারবেন না। আরেকটি কথা বলতে চাই, আমাদের নেতা, আমাদের গণমানুষের আরেকজন নেতা, যার বিরুদ্ধে আপনারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে আপনারা বিদেশে রেখেছেন। আপনারা ভেবেছেন যে বিদেশে বসে আবার কি নেতৃত্ব দেবেন, কিন্তু আজকে শেখ হাসিনার সরকার এই মেহেরপুরে এসে দেখে যান, তারেক রহমান কয়েক হাজার মাইল দূরে থেকে যে নেতৃত্ব দিচ্ছে, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগের চাইতে আরো শক্তিশালী হয়েছে। যারা দিনের ভোট রাতে দিয়েছে, তাদেরকে এদেশের মানুষ তো ক্ষমা করবেই না, পৃথিবীর কোন দেশের মানুষই ক্ষমা করবে না। তাই আপনারা তাকে কত বছর আর রাখবেন? আল্লাহর রহমতে তারেক রহমান আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা নিয়ে বীরের ভেসে তাকে ফিরে আনবে ইনশাআল্লাহ। আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন একটা ওই যে হারুন সাহেব বলেছেন যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটা নাটক খেলা হচ্ছে, একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। আরো 2 বছর আগে, আরো 2টা নির্বাচনের আগে আমাদের দল রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসেছিলেন, গতবারও বসেছিলেন, কিন্তু আপনারা 2বারই নাটক করেছেন। এমন নাটক করেছেন যে 2টা নির্বাচন কমিশন করেছেন, একটি রকিব কমিশন আর একটা হুদা কমিশন, এবং এই 2 কমিশনের এক কমিশন তো বিনা ভোটেই নিয়ে গেছেন 154টা আসন, আর এই হুদা কমিশন করলেন কি দিনের ভোট রাতেই কেটে নিয়ে গিয়েছে।
সেইটাকে বৈধতা দিয়েছেন, আবার এখন নাটক করে আর একটা কমিশন বানাতে চাচ্ছেন। 7 দিন আগে ভোট নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের দল, এই দলের একটা কর্মী বেঁচে থাকতে সেটা হতে দেবে না, দেবে না, দেবে না। এই কথা বলে এই মেহেরপুরবাসীদেরকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে মেহেরপুর জাতীয়তাবাদী দলকে, অঙ্গ সংগঠন সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ এই জালেম সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। বসেন আপনারা, সাথীয় ভাই।